প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি অনুপমস টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করছি দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞানের একটা চ্যাপ্টার, শেয়ার ইস্যু, বা যাকে বলা হয় যৌথ মূলধনী কোম্পানি নিয়ে। এটাকে অনেকে বেশিরভাগ ক্ষেত্রে শেয়ার ইস্যু নামে আমরা জানি। তো আলোচনার শুরুতে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন, ভিডিওটা পুরোপুরি দেখবেন। দেখার পরে যদি আপনার কাছে ভালো মনে হয় বা আপনি যদি উপকৃত হন, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। এতটুকু অনুরোধ রইল আপনাদের নিকট। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আলোচনায়। তো শেয়ার ইস্যু করার ক্ষেত্রে আগে আমাদেরকে বুঝতে হবে ভাই, শেয়ার মানে কি, ইস্যু মানে কি। শেয়ার বলতে যাকে বলা হয় তা হচ্ছে কোম্পানির টোটাল মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হইলে তার প্রতিটি অংশকে বলা হয় এক একটি শেয়ার। তার মধ্যে ধরে নিচ্ছি কোম্পানির মূলধন, মোট মূলধন। ধরে নিচ্ছি কোম্পানির মোট মূলধন 100 টাকা। ধরে নিলাম, জাস্ট সাপোজ আমরা ধরে নিচ্ছি টোটাল মূলধন হচ্ছে 100 টাকা। তো এখানে ধরে নিচ্ছি প্রতিটা শেয়ারের দাম একটি শেয়ারের দাম ধরে নিচ্ছি আমরা 10 টাকা। তাহলে কোম্পানির টোটাল মূলধন হচ্ছে 100, প্রতিটি শেয়ারের দাম হচ্ছে 10 টাকা। তাহলে এখানে শেয়ারের সংখ্যা কত হয়? শেয়ার সংখ্যা হচ্ছে 10টি। তাহলে আমরা বলেছিলাম শেয়ার বলতে কাকে বুঝি আমরা? কোম্পানির মোট মূলধনকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় এক একটি শেয়ার। তাহলে আমরা মোট মূলধন দেখতে পাচ্ছি 100 টাকা, যেখানে প্রতিটি শেয়ারের দাম 10 টাকা করে। তাহলে ইন টোটাল শেয়ার বের হচ্ছে আমার 10টি। তাহলে 10টি হচ্ছে শেয়ার। এখন আসে শেয়ার ইস্যু। ইস্যু মানে হচ্ছে বিক্রয়। ইস্যুর অপর নাম হচ্ছে বিক্রয়, আবার ইস্যুর অপর নাম হচ্ছে প্রদান। তবে এক এক ক্ষেত্রে এক এক অর্থে ব্যবহৃত হয়। যেমন শেয়ার ইস্যু যখন বলা হয় তখন মনে হচ্ছে বোঝানো হয় শেয়ার বিক্রয়। সাপোজ যদি বলা হয় চেক ইস্যু, তখন সেক্ষেত্রে বুঝতে নিতে হবে চেক প্রদান। তাহলে ইস্যু বলতে বিক্রয়, তার মানে শেয়ার ইস্যু বলতে কি বোঝানো হয়? শেয়ার বিক্রয়কে বলা হয় শেয়ার ইস্যু। তো শেয়ার বিক্রয় করা হয় 3 ভাগে। 3 ভাবে শেয়ার বিক্রয় করা হয়। তো এক ভাগে হচ্ছে সমহারে, আরেক ভাগে বলতে পারি আমরা অবহারে, বা এটাকে বলা যায় বাট্টায়, বা এটাকে বলা যায় ছাড়ে, যাকে আবার ইংলিশে বলা যায় ডিসকাউন্ট। 3 নম্বরে হতে পারে অবধি হারে, এটাকে বলা যায় বেশি টাকা, যাকে ইংরেজিতে বলা হয় প্রিমিয়াম। এই যে শেয়ার ইস্যু, শেয়ারগুলোকে 3 ভাবে বিক্রয় করা হয়, হয় সমহারে, নতুবা অবহারে, নতুবা অধিহারে। এখন কথা হইতে পারে কিভাবে বুঝবো আমরা এটা সমহার, কিভাবে বুঝবো অবহার, কিভাবে বুঝবো অধিহার। আমাদের শেয়ার ইস্যুর অঙ্কের মধ্যে এই 3 ক্যাটাগরির অঙ্ক থাকবে, হয় সমহারে থাকতে পারে, নতুবা অবহারে থাকতে পারে, নতুবা অধিহারে থাকতে পারে। সমহার বলতে কি, তো যখন আমরা শুরুতে উদাহরণ দিয়েছিলাম, আমরা এখানে দিয়েছিলাম প্রতিটা শেয়ারের দাম 100 টাকা। সমহার বলতে যদি শেয়ারগুলো সমান দামে, একই দামে বিক্রয় করা হয়, বেশি দামেও না কম দামেও না, তাহলে সেটাকে বলা হয় সমহার। আর যদি শেয়ারগুলোকে সাপোজ
100 টাকার পরিবর্তে 90 টাকায় বা 95 টাকায়, সোজা কথা 100 টাকার থেকে কম দামে যদি বিক্রয় করা হয়, সাপোজ আমরা ধরে নিলাম 90 টাকায় বিক্রয়, তখন সেক্ষেত্রে বুঝে নিতে হবে অঙ্কটা অবহারের অঙ্ক। আর যদি শেয়ারগুলোকে 100 টাকার থেকে বেশি দামে, আই মিন 110 বা 105 টাকা দামে বিক্রয় করা হয়, তাহলে সেটাকে বুঝে নিতে হবে অধিহারের অঙ্ক। তাহলে আমরা সমাহার বলতে কি বুঝলাম? যদি শেয়ারগুলোকে সমান দামে বিক্রি করা হয় তাকে বলা হয় সমাহার, যদি শেয়ারগুলোকে কম দামে বিক্রয় করা হয় তাকে বলা হয় অবহার, যদি শেয়ারগুলোকে বেশি দামে বিক্রি করা হয় তাকে বলা হয় অধিহার। শেয়ার ইস্যু চ্যাপ্টারটা যে আমরা করব, এটার মধ্যে কি কি টপিকসগুলো আছে আগে আমরা তা দেখি, তারপর আমরা বিস্তারিত আলোচনা যাচ্ছি। শেয়ার ইস্যু টপিক্সের মধ্যে আছে জাবেদা, খতিয়ান, এরপরে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এই 3টা টপিক্সে আছে এখানে আর্থিক অবস্থার বিবরণী। তো জাবেদার খতিয়ানটা ডিপেন্ড করে জাবেদার উপর, যেহেতু আমরা এখন ইন্টারমিডিয়েট সেকেন্ড পার্টে আছি, তাহলে আমরা আশা করি সবাই জানি খতিয়ানটা পূর্ণাঙ্গভাবে নির্ভর করে জাবেদার উপর। আর আর্থিক অবস্থার বিবরণীটা একটা নতুন টপিক্স, এত একটা কঠিন না, তারপরও সিম্পলভাবে আমরা বুঝাবো। তো ফার্স্ট হচ্ছে জাবেদা। তাহলে আমরা এক্ষেত্রে জাবেদার কিছু সূত্র দেখি আমরা। যেমন প্রথম সূত্র, এখানে সচরাচর 3টা জার্নালই হয়। 1 নম্বরটা দিলাম, শেয়ারের আবেদন পাওয়া গেলে যা থাকবে প্রশ্নের 3য় লাইনে, শেয়ারের আবেদন পাওয়া গেলে তখন জার্নালটা হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। সিম্পল ব্যাপার, এই জার্নালটা কখনোই চেঞ্জ হবে না, সবসময় জার্নালটা থাকবে। 2 নম্বরে হচ্ছে 2 নম্বরকে আমরা 3 ভাগে ভাগ করলাম, যেহেতু আমরা শুরুতে বলেছিলাম আমাদের অঙ্কটা 3 পদ্ধতির অঙ্ক, একটা সমাহারের অঙ্ক, একটা অধিহারের অঙ্ক, আর একটা অবহারের অঙ্ক। তো অঙ্কটা যদি সমাহারের হয়, আর সমাহার চিহ্নের উপায় কি সেটা আমরা উদাহরণ সহ বুঝিয়ে দিয়েছিলাম। সমাহারের অঙ্ক হলে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এরপরে খ নাম্বার হচ্ছে অধিহারের যদি অঙ্ক হয় তাহলে আবেদন ডেবিট, শেয়ার অধিহার ক্রেডিট, শেয়ার মূলধন ক্রেডিট। যদি অবহারের অঙ্ক হয় তাহলে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অবহার ডেবিট এবং শেয়ার মূলধন ক্রেডিট। এখন প্রশ্ন হইতে পারে, ভাই আমি 3 জায়গাতেই একটু একটু করে গ্যাপ দিয়ে রাখছি, একটা একটা আইটেম লেখার জন্য গ্যাপ দিয়ে রাখছি, এই গ্যাপটাতে কি ঢুকবে? তো মনে রাখবো, যদি শেয়ারের টাকা যদি শেয়ারের টাকা ফেরতের কথা যদি বলা হয়, তখন এই গ্যাপগুলোতে ব্যাংক চলে আসবে। যদি শেয়ারের টাকা ফেরত বলা হইতে পারে, ভাই কখন শেয়ারের টাকা ফেরতের কথা বলা হবে? সাপোজ আমরা যদি দেখি শেয়ার ইস্যু করা হয়েছে আমাদের, যদি ধরে নিলাম আমাদের 5000 শেয়ার, আমরা যদি আবেদনে যদি পাই 6000, তো মনে রাখবো অতিরিক্ত ইস্যু থেকে যদি অতিরিক্ত শেয়ারের আবেদন পাওয়া যায় তাহলে সে অতিরিক্ত শেয়ারের টাকা অবশ্যই ফেরত দিতে হয়, সেটা প্রশ্নে বলা হোক বা না হোক। আবারও বলছি, প্রশ্নে বলা হলো ইস্যু করা হয়েছে 5000 শেয়ার, তাহলে আবেদন পাওয়া গেছে 6000, তখন সেক্ষেত্রে বাড়তি 1000 শেয়ারের টাকা ফেরত দিতে হয়। সো আমাদের যদি এরকম যদি শেয়ারের টাকা ফেরত দেওয়ার প্রয়োজন পড়ে, তখন আমাদের জার্নালগুলোতে ব্যাংক আসবে, নয়তোবা এগুলোতে ব্যাংক আসার কোনো প্রয়োজন নাই, তখন এই গ্যাপটাও রাখার প্রয়োজন নাই। তাহলে হচ্ছে আমাদের জাবেদার 3টা পার্ট। এরপরে হচ্ছে যেটা বলেছিলাম, আমাদের এই চ্যাপ্টারের আরেকটা পার্ট হচ্ছে খতিয়ান। খতিয়ানটা নির্ভর করবে জার্নালের উপর। আর 3 নম্বর যে জার্নালটা, সেটা হচ্ছে প্রশ্নে কোনো খরচ দেওয়া থাকবে, আর তা দেওয়া থাকলে কখন থাকবে? প্রশ্নের শেষ লাইনে দেওয়া থাকবে, একবারে প্রশ্নের শেষ লাইনটা, অর্থাৎ প্রশ্নের 3 নম্বর লাইন দেখার পরে আমরা 2 নম্বরটা অটোমেটিক্যালি হবে, 2 নম্বরটা কখনো চেঞ্জ হবে না। আর 3 নম্বর জাবেদাটা হবে কখন? যদি প্রশ্নের শেষ লাইনে কোনো খরচের কথা বলা থাকে, তখন প্রশ্নে দেওয়া খরচ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সাপোজ দেওয়া হলো কমিশন প্রদানের কথা বলা হইলো, তখন আমরা কমিশনকে দিব ডেবিট, ব্যাংক হিসাবকে দিব ক্রেডিট। এবার আমরা চলে যাচ্ছি এই চ্যাপ্টারের সর্বশেষ আলোচনা, যেটা আর্থিক অবস্থার বিবরণী। আমরা আর্থিক অবস্থার বিবরণীতে চলে যাচ্ছি। আর এই টপিক্সটা যদি ভালো করে বুঝতে পারি, তাহলে আমাদের বিশ্বাস আপনি জার্নালে ইজিলি আপনি ফুল মার্কস উঠাতে পারবেন, ইভেন অঙ্কটাও করতে পারবেন। এবার চলে যাচ্ছে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে। তো আমরা আর্থিক অবস্থার বিবরণীর ঘর করলাম, যদিও আর্থিক অবস্থার বিবরণীতে টাকার ঘর 3টা, বাট শেয়ার ইস্যুর ক্ষেত্রে 3টার কোনো প্রয়োজন নাই, 2টা টাকার ঘর দিলেই হবে।
তো দিলাম আমরা বিবরণ টাকা। তো এই শুরুতে আমরা হেডলাইন দিলাম সম্পদসমূহ, এরপরে দিয়ে আমরা হেডলাইন দিলাম দায় ও মালিকানা সত্ত্ব। তো সম্পদসমূহের মধ্যে আমরা স্টার্টিংয়ে দিলাম চলতি সম্পদ। চলতি সম্পদের ক্ষেত্রে একটা হেডলাইনে ঢুকে, সেটা হচ্ছে ব্যাংক হিসাবের উদ্বৃত্ত। ব্যাংক হিসাবের উদ্বৃত্ত বলতে কি? ব্যাংক হিসাবের উদ্বৃত্ত বলতে ব্যাংক হিসাবের খতিয়ান, কারণ এই চ্যাপ্টারে বলেছিলাম জাবেদা করতে হয়, খতিয়ান করতে হয়। তো আরেকটা বিষয় এখানে বলা হয়নি, খতিয়ানটা শুধুমাত্র ব্যাংকের জন্য করতে হয়, অন্য কোনো হিসাবের জন্য কোনো খতিয়ান করতে হয় না, প্রশ্ন কখনো বলবেও না। তাহলে ব্যাংকের যে খতিয়ানটা করবো, খতিয়ানের ব্যালেন্সটা আমরা এখানে নিয়ে আসবো। প্রথম ঘরে টাকা বসবে। আর দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে আমরা লিখলাম শেয়ার মূলধন। শেয়ার মূলধন বলতে বোঝানো হয় শেয়ার মূলধনের একটা পার্ট হচ্ছে অনুমোদিত শেয়ার মূলধন। তো অনুমোদিত শেয়ার মূলধন বলতে প্রশ্নের প্রথম লাইনে, ফার্স্ট যে কোনো প্রশ্নের প্রথম লাইনে যা বলা থাকবে সেটাই হচ্ছে অনুমোদিত শেয়ার মূলধন। তো এক্ষেত্রে আমাদের লাইনটা হবে এভাবে, ড্যাশ টাকা ধরে ড্যাশ শেয়ার। প্রশ্নের প্রথম লাইনে নির্দিষ্ট টাকা দিয়ে দিবে, অত টাকা ধরে কত শেয়ারের টাকা, সেই জিনিসটা ক্যালকুলেশন করে আমরা টাকাটা দ্বিতীয় ঘরে নিয়ে হিসাব ক্লোজ করে দেবো। অর্থাৎ অনুমোদিত শেয়ার মূলধনের টাকার কোনো হিসাব হয় না। এরপরে হচ্ছে ইস্যুকৃত শেয়ার মূলধন। ইস্যুকৃত শেয়ার মূলধন হচ্ছে প্রশ্নের দ্বিতীয় লাইন। তারপর প্রশ্নের দ্বিতীয় লাইনে যা বলা থাকবে সেটা হচ্ছে ইস্যুকৃত শেয়ার মূলধন। সাপোজ প্রথম লাইনে যদি বলা থাকে 100 টাকা দরে 100টি শেয়ার, তখন আমরা অনুমোদিতর বেলা লিখবো আমরা 100 টাকা দরে 100টি শেয়ার। তাহলে সেটা টাকাটা ক্যালকুলেশন করলে হবে অনুমোদিত। ইস্যুর কথা বলা হইলো, ধরে নিলাম যে 100 টাকা দরে 70টি শেয়ার, তখন সেটার ক্যালকুলেশনের টাকাটা আবার দ্বিতীয় ঘরে যাবে, তখন টাকাটা হিসাব ক্লোজ হয়ে যাবে। আর মনে রাখবো প্রথম লাইনে যে এত টাকা ধরে লিখবো সেম টাকাটা সব জায়গাতেই হবে, এগুলোর কোনো পরিবর্তন কখনোই হবে না। এটা সবচেয়ে বড় একটা বিষয়, কারণ আমরা যখন অধিহার বা অবহারের অঙ্ক দেখবো তখন দেখতে পারবো যে একাধিক ফিগার থাকবে। কোথাও 100 টাকাও থাকতে পারে, 90 টাকাও থাকতে পারে, 80 টাকাও থাকতে পারে, 110 টাকাও থাকতে পারে, 105 টাকাও থাকতে পারে। তো আমাদেরকে মনে রাখতে হবে অনুমোদিত শেয়ারের ক্ষেত্রে আমরা শুরুতে যত টাকা দরে লিখবো সেম কথাটা তিন জায়গাতেই লিখবো। ইস্যুর বেলায়ও সেম টাকা দরেই লিখবো, বিলের বেলাও সেম টাকা দরেও লিখবো। যদিও প্রশ্নে একাধিক ফিগার থাকুক, একটা ফিগার থাকলে তো কোনো সমস্যা নাই, বাট একাধিক ফিগার থাকলেও প্রথম 3 লাইনেই সেম ফিগারটাই আমাদের লিখতে হবে। এরপর হচ্ছে বিলীয় আদায়কৃত শেয়ার মূলধন। তো মনে রাখবো বিলীয় আদায়কৃত শেয়ার মূলধনের টাকা হিসাব ক্লোজ হবে না, এটাকে সরাসরি দ্বিতীয় ঘরে লিখে দিব, বাট এই টাকাটা কখনো হিসাব ক্লোজ হবে না। এরপর দিয়ে আসে আমাদের আরও কিছু কাজ আছে এখানে, যেমন সম্পদ পাশে আসে আমাদের অলিক সম্পদ। অলিক সম্পদটা কখন আসে? যদি প্রশ্নে খরচ দেওয়া থাকে, আপনার প্রশ্নে যদি কোনো খরচ থাকে তখন সেক্ষেত্রে ওই খরচটা অলিক সম্পদে আসবে। আর প্রশ্নটা যদি অবহারের হয় তাহলে প্রশ্নে অবহার আসবে, আর প্রশ্নটা যদি অধিহারের হয় তাহলে সে অধিহারটা দায় পাশে যাবে। তাহলে আমরা লিখে দিচ্ছি শেয়ার অধিহার। অধিহারের হইলে অধিহারটা দায় পাশে যায়, আর অবহারটা যদি হয় তাহলে অবহারটা সম্পদ পাশে যায়, সম্পদ পাশে অলিক সম্পদের ঘরে বসে। তো এই হচ্ছে এই চ্যাপ্টারের উপর বেসিক আলোচনা। আমরা পরবর্তী ক্লাসটা আগামী সপ্তাহের সেম ডেটে আপলোড করার চেষ্টা করব। এই চ্যাপ্টারের উপর একটা অঙ্ক দিয়ে বুঝাবো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চেষ্টা করেছি ভালোভাবে বোঝানোর জন্য, তবে আশা করি যে যদি ভালোভাবে বুঝেন বা ভালোভাবে ফলো করেন, আশা করি এই চ্যাপ্টারের উপরে বেসিক যে আলোচনাটা, অ্যানালাইসিসটা আশা করি কমপ্লিট হয়ে যাবে আপনার। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।